আজ আমরা দেখতে চলেছি ২০১২ সালে রিলিজ হয় একটি অসাধারণ মুভি, যার নাম হলো বেট। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি, যেখানে হঠাৎ করে পুরো শহরে চলে আসে ভয়ানক এক সুনামি। আর সেই সুনামির ফলে সম্পূর্ণ শহর তলিয়ে যায় সমুদ্রের পানির নিচে, যার ফলে পুরো শহরই যেন একদম ধ্বংস হয়ে যায়। আর এমনই এক ভয়ানক পরিস্থিতিতে কিছু মানুষ এমন একটি বিল্ডিংয়ে আটকা পড়ে যায়, যেটা কিনা পুরোপুরি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিল। তাই সেখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তাই ছিল না। এমনকি তাদের জন্য সেখানকার পানির মধ্যে অপেক্ষা করছে ভয়ানক সব মানুষ খেকো হাঙরেরা, যারা কিনা মুহূর্তের মধ্যেই মানুষকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। তো এমনই এক ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করে মানুষকে শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক দুর্দান্ত এক সার্ভাইভাল মুভির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় বিশাল বড় একটি সমুদ্রের বিচের মধ্যে। তো এখানে আমরা দূরের এক বিচের কিনারে একটি গাড়ি দেখতে পাই, যেখানে জোশ নামের একটি ছেলে গাড়িতে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই তার কাছে রোরি নামক একটি ছেলে চলে আসছে। আর জোশ এবং রোরি ছিল একে অপরের বেস্ট ফ্রেন্ড। তারা দুজন একসঙ্গে এই বিচের মধ্যে লাইফগার্ডের কাজ করত। তাদের দুজনের কাজ ছিল এখানে আসা পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থা করা। আর তাদের বন্ধুত্ব এত বেশি গভীর ছিল যে কিছুদিন পরেই জোশের সঙ্গে রোরির বোনের বিয়ে হতে চলেছে, কারণ তারা দুজন একে অপরকে অনেক বছর ধরেই ডেট করছে। আর রোরিরও এতে কোনো আপত্তি ছিল না, কারণ সে জানত যে জোশ আসলে কতটা ভালো একটি ছেলে, আর তার বোন জোশের সঙ্গে কতটা ভালো থাকবে। তো রোরি এখানে জোশের সঙ্গে তার বোনকে নিয়ে অনেক মজা করছে। এরপর এক পর্যায়ে সে জোশকে একটি ড্রিঙ্কস দিয়ে বলে, এখানে তুই চুপচাপ বসে আছিস কেন? আমার বন্ধু সমুদ্রের বিচের কিনারায় বসে তোর জন্য অপেক্ষা করছে, ও তোকে কিছু দেখাতে চায়। এসব বলে মজা করতে করতে রোরি সেখান থেকে চলে যায়। আর জোশের সঙ্গে সঙ্গে তার গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য বিচে চলে আসছে। তার গার্লফ্রেন্ডের নাম ছিল টিনা। টিনা প্রায় অনেক সময় যাবৎ জোশের জন্য অপেক্ষা করতে করতে সমুদ্রের কিনারায় থাকা বিভিন্ন ছোট ছোট কিউট প্রাণী ধরছিল। আর যখন সে এখানে জোশকে দেখতে পায়, তখন সে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজন একে অপরের সঙ্গে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাতে থাকে। এবার অন্যদিকে আমরা সমুদ্রের কিনারায় একজন বয়স্ক লোককে দেখতে পাই, যে কিনা সমুদ্রে গোসল করার জন্য সোজা সমুদ্রে নেমে পড়ে। আর সে সেখানে অনেক আনন্দ করতে থাকে। এদিকে এমন সময় রোরিও একটি জায়গাতে দাঁড়িয়ে সার্ফিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সে সোজা তার সার্ফিং বোট নিয়ে সমুদ্রের মধ্যে নেমে পড়ে। আর সে এখানে অনেক এনজয় করতে থাকে, কারণ সার্ফিং তার অনেক বেশি পছন্দ ছিল। অন্যদিকে আমরা সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পাই, যে কিনা সমুদ্রের অনেক গভীরে চলে এসেছিল। কিন্তু তার জন্য যে কত বড় বিপদ অপেক্ষা করছে সেটা সে নিজেও জানত না, কারণ কিছুক্ষণ পরে সেখানে বিশাল বড় একটি হাঙর দেখা যায়। আর হাঙরটি যখন সেই বৃদ্ধ লোকটির সাঁতারের আওয়াজ শুনতে পায়, তখন সে সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসে। এরপর মুহূর্তের মধ্যেই হাঙরটি সেই লোকটিকে একদম গিলে ফেলে, যেটা আবার সেখানে থাকা আরেকজন লাইফগার্ড দেখতে পায়। লাইফগার্ড এতে অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই সেই জায়গার কাছে রোরি চলে আসে সার্ফিং করতে করতে। কিন্তু লাইফগার্ড তখন সঙ্গে সঙ্গে সেখানে ওয়ার্নিং অ্যালার্ম বাজিয়ে দেয়, যাতে করে আশেপাশের পর্যটকরা সাবধান হয়ে যেতে পারে। এদিকে টিনা এবং জোশ যখন অ্যালার্ম শুনতে পায়, তখন তারা দ্রুত সমুদ্রের কাছে চলে আসছে, কারণ তারা জানত যে রোরি সার্ফিং করতে যাবে। আর রোরি এখন সেই হাঙরের একদম কাছেই ছিল, যেটা দেখতে পেয়ে টিনা এবং জোশ অনেক ভয় পেয়ে যায়, কারণ সাধারণত হাঙরি এরিয়াগুলোর মধ্যে থাকে না। তো রোরিকে এভাবে মৃত্যুর মুখে দেখতে পেয়ে জোশ আর নিজেকে থামিয়ে রাখতে পারে না। সে দ্রুত একটি বোট নিয়ে সোজা চলে যায় রোরিকে বাঁচানোর জন্য। আর সে চিৎকার করে রোরিকে সাবধান থাকতে বলে। রোরিও তখন তার সার্ফিং বোটের উপর একদম চুপচাপ বসেছিল, যাতে করে সেখানে কোনো শব্দ না হয়ে যায়। কিন্তু জোশের সেখানে পৌঁছতেই দেখা যায় সেই বিশাল বড় হাঙর এসে রোরির উপর হামলা করে দেয়। রোরির সার্ফিং বোটটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে সে পানিতে পড়ে যায়। ততক্ষণে জোশ সেখানে এসে রোরিকে তার হাত দিয়ে টেনে বোটে উঠিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হাঙর রোরির এতটাই কাছে ছিল যে মুহূর্তের মধ্যে সে রোরিকে টেনে নিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে সে হাঙরটি রোরিকেও মেরে ফেলে। এ ঘটনার পর প্রায় 1 বছর সময় পার হয়ে যায়। বর্তমানে আমরা জোশকে দেখতে পাই। জোশ তার রুমে বসে টিভিতে একটি নিউজ দেখছিল, যেখানে সেই সমুদ্রটি সম্পর্কে বলা হচ্ছিল। আর নিউজটি দেখে তার এখানে তার বন্ধু রোরির কথা মনে পড়ে যায়। আসলে সেদিনের সেই ঘটনার ট্রমা থেকে জোশ এখন পর্যন্ত নিজেকে বের করে আনতে পারেনি। এমনকি তখন থেকে সমুদ্র সে এত পরিমাণ ভয় পায় যে সঙ্গে সঙ্গে সে লাইফগার্ডের চাকরি ছেড়ে চলে আসে। আর এখনও কোনো না কোনোভাবে রোরির মৃত্যুর জন্য সে নিজেকে দোষী মনে করে। আর রোরির মৃত্যুর পর জোশের জীবন থেকে যেন সমস্ত সুখ হারিয়ে যায়। এমনকি আস্তে আস্তে টিনার সঙ্গেও তার সম্পর্ক খারাপ হয়ে যায়, যার ফলে টিনা তার সঙ্গে ব্রেকআপ করে সিঙ্গাপুরে চলে যায়, যেই জায়গাতে যাওয়ার তার অনেক দিনের স্বপ্ন ছিল। যদিও টিনার সঙ্গে জোশের অনেকদিন যাবৎ কোনো যোগাযোগই ছিল না,
কিন্তু জোশ এখনও টিনাকে অনেক ভালোবাসে। আর বর্তমানে জোশ লাইফগার্ডের চাকরি বাদ দিয়ে একটি সি মলের এমপ্লয়ি হিসেবে যুক্ত আছে, যেখানে তার কাজ ছিল প্রোডাক্টের দেখাশোনা করা। তো প্রতিদিনের মতো জোশ তার মলের কাজের জন্য বেরিয়ে পড়ে। আর মলটি ছিল সেই সমুদ্রের কিনারা থেকে কিছুটা দূরে। তবে এমন সময় মলের সামনে একজন ব্যক্তিকে দেখা যায়, যার উদ্দেশ্য ছিল মলের মধ্যে লুট করা। তাই সে বাইরে বসে সেসবের জন্যই প্রস্তুতি নিচ্ছিল। এরপর জোশ দ্রুত মলে গিয়ে তার কাজে লেগে পড়ে। এদিকে সেই মলের মধ্যে আমরা জেমি নামক একটি মেয়েকে দেখতে পাই। জেমি মূলত একজন চোর ছিল। সেই মলে এসে প্রায় সময়ই বিভিন্ন জিনিসপত্র চুরি করত। তবে এই মলে আসার পেছনে তার আরেকটি উদ্দেশ্য ছিল। আসলে এই মলে তার বয়ফ্রেন্ডও কাজ করে থাকে। তো প্রতিবারের মতো জেমি আজকেও এখানকার অনেক দামি একটি আইটেম চুরি করে ফেলে। আর সে সোজা চলে যায় তার বয়ফ্রেন্ড রায়ানের কাছে। মূলত আজকে ছিল রায়ানের জন্মদিন। জেমি তখন সেই আইটেমটি রায়ানকে দেয় এবং তাকে বার্থডে উইশ করে। যদিও রায়ান এতে অনেক খুশি হয়েছিল, কিন্তু এই আইটেমটি দেখে সে বুঝতে পেরেছিল যে এটা তাদের শপের আইটেম। তবে ঠিক তখনই সেখানে মলের গার্ড এবং মলের ম্যানেজার চলে আসে। আর তারা এখানে জেমিকে বলে যে জেমি এর আগেও অনেকবার তাদের শপে এসে চুরি করেছে, তবে এখন আর সে পার পাবে না, কারণ সে ধরা পড়ে গিয়েছে। ফলে রায়ানও বুঝতে পারে যে জেমি আসলে সত্যিই চুরি করেছে, কিন্তু সে জেমিকে অনেক ভালোবাসত। তাই সে সমস্ত দোষ এখানে নিজের উপর নেয়ার চেষ্টা করছিল। তাই গার্ড এখানে বলে যে তারা দুজনেই সমান অপরাধী, এজন্য সে তাদের দুজনকেই পুলিশের হাতে তুলে দেবে। এদিকে জোশ এখানে মলের ডিসপ্লেতে বিভিন্ন প্রোডাক্ট সাজাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে তার পরিচিত একজন মানুষের আওয়াজ শুনতে পায়। আর সে যখনই সামনে তাকায় তখন সে দেখতে পায় এটা আর কেউ নয় বরং টিনা, যে কিনা সিঙ্গাপুর থেকে ফিরে এসেছে। আর সে এখানে মূলত কথা বলছিল অন্য আরেকটি ছেলের সাথে। ছেলেটিকে দেখে জোশ বুঝতে পারে যে এটা সিঙ্গাপুরের কোনো ছেলে। আর তাদের দুজনের কথোপকথন শুনে জোশের কাছে মনে হয় যে এই ছেলেটি টিনার হাজব্যান্ড। এটা দেখে জোশ অনেক বেশি কষ্ট পায়, কারণ সে মনে প্রাণে বিশ্বাস করত যে টিনা একদিন তার কাছে ফিরে আসবে। জোশ তখন তার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। এবার ঠিক তখনই মলের মধ্যে একজন পুলিশ অফিসার চলে আসে, যাকে মূলত জেমি এবং রায়ানকে অ্যারেস্ট করার জন্য কল করা হয়েছিল। তবে জেমি পুলিশের সামনে আসলেই দেখতে পায় যে এই পুলিশ অফিসার আর কেউ নয় বরং এটা তার বাবা, যার সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তবে জেমির বাবা তো এখানে জেমিকে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ এর আগেও অনেকবার সে জেমিকে ওয়ার্নিং দিয়েছিল যে এই ধরনের কাজ যেন সে আর কখনো না করে, কিন্তু তারপরও আজকে আবার সে সেই একই কাজ করেছে। অন্যদিকে আমরা মলের বাইরে গাড়িতে থাকা সেই চোরকে দেখতে পাই, যার নাম ছিল মর্গান। মর্গান এখানে তার পুরো টিম নিয়ে চুরির জন্য প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে জেমির বাবা টম এবার জেমিকে ক্ষমা করে না, বরং সে তাকে সকলের সামনে থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে গাড়িতে বসিয়ে দেয়, কারণ সে এবার তাকে জেলে পাঠাতে চাইছিল। এছাড়া জেমিকে শায়েস্তা করার কোনো উপায় ছিল না। এরপর টম যখন গাড়ি নিয়ে জেলের উদ্দেশ্যে বের হতেই যাবে, ঠিক তখনই সে সেখানে মর্গান নামক সেই লোকটিকে দেখতে পায়, যার হাতে অস্ত্র ছিল। এতে টম বুঝতে পারে যে নিশ্চয়ই এই লোকটি কোনো অপরাধ করতে যাচ্ছে। তাই টম সঙ্গে সঙ্গে তার একটি বন্দুক নিয়ে সেই লোকটির পিছু পিছু মলের মধ্যে চলে যায়। মর্গান এখানে সোজা মলের ম্যানেজারের অফিস রুমে যেতে চাইছিল। আর এদিকে মর্গানের একজন লোক অলরেডি মলের মধ্যে ঢুকে যায়। এদিকে মর্গান সোজা একটি মুখোশ পরে ঢুকে যায় ম্যানেজারের রুমের মধ্যে। এরপর সে ম্যানেজারের দিকে যখনই একটি বন্দুক তাক করে, ম্যানেজারিতে অনেক ভয় পেয়ে যায়। মর্গান তখন তাকে ভয় দেখিয়ে তার কাছে জানতে চায় যে টাকা আসলে তারা কোথায় রেখেছে। ম্যানেজার তখন তাকে সেটা দেখানোর জন্য নিয়ে আসছিল, তবে মর্গান অলরেডি তার মাথায় বন্দুক তাক করেই রেখেছিল। এদিকে টম মলের চারিপাশে মর্গানকেই খুঁজছিল। আর কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে মর্গানকে দেখতে পায়। সে তখন মর্গানের পিছু করতে করতে একদম তার কাছে চলে আসে। এরপর সেই উল্টো মর্গানের মাথায় বন্দুক তাক করে বলে যে যদি সে এখানে কোনো উল্টোপাল্টা কাজ করার চেষ্টা করে তাহলে সে এখানেই তাকে মেরে ফেলবে। সে একজন পুলিশ অফিসার, তাই সে তাকে মেরে ফেললেও তার কোনো দোষ হবে না। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় মলের মধ্যে মর্গানে যে লোক ছিল সে মলের ভেতরের একটি মেয়ের মাথায় বন্দুক তাক করে এবং তার বস মর্গানকে ছেড়ে দিতে বলে। এদিকে জেমির কাছে রায়ান চলে আসে। রায়ান এখানে জেমিকে জানায় যে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু এতে তার কোনো দুঃখ নেই। তবে রায়ানকে বের করে দিয়েছে শুনে জেমি অনেক রেগে যায়। আর সে মলের ভেতরে সোজা চলে যায় মলের ম্যানেজারের কাছে যাওয়ার জন্য, যাতে সে রায়ানের চাকরিটি তাকে ফিরিয়ে দিতে পারে। অন্যদিকে জোশ যখন মলের মধ্যে কাজ করছিল তখন সে কিছু আওয়াজ শুনতে পেয়ে দ্রুত মলের মধ্যে চলে আসে। আর সে দেখতে পায় যে মর্গানের একজন লোক টিনাকে হোস্টেস বানিয়ে রেখেছে। জোশ এতে অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে টিনাকে কিভাবে বাঁচাবে। তবে ঠিক এমন সময় হঠাৎ করে সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়। ভূমিকম্পটি এত জোরে শুরু হয় যে সবাই এতে অনেক ভয় পেয়ে যায়। সবকিছু অনেক জোরে জোরে কাঁপতে থাকে, এমনকি ইলেকট্রিক লাইনেও সমস্যা দেখা দেয়। এদিকে সমুদ্রের বিচে যেই পর্যটকরা ছিল
তারা বুঝতে পারে যে এই ভূমিকম্পটি সমুদ্রের মাঝখান থেকে শুরু হয়েছে। এদিকে সমুদ্রের লাইফগার্ড যখন এমনটা দেখতে পায় তখন সে সঙ্গে সঙ্গে সেখানে সাইরেন বাজিয়ে দেয়। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই যেন পুরো পরিস্থিতি বদলে যায়। সম্পূর্ণ সমুদ্র এমনভাবে উত্তেজিত হয়ে ওঠে যে পুরো সমুদ্রের পানি একদম মানুষের লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। আর পানির স্রোত এতটাই বেশি ছিল যে সবকিছু ভেঙে একদম তছনছ হয়ে যায়। হাজার হাজার মানুষ সমুদ্রের পানির নিচে তলিয়ে যায়। মানুষের ঘরবাড়ি সহ সবকিছু ভেঙে তছনছ হয়ে যায়। এদিকে আমরা জজদের সেই মলটিকে দেখতে পাই। মলের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। হঠাৎ করে প্রচণ্ড বেগে সমুদ্রের পানি মলের ভেতরে প্রবেশ করতে শুরু করে। আর পানির স্রোত এতটাই শক্তিশালী ছিল যে মলের সবকিছু ভেঙে একদম তছনছ হয়ে যায়। টিনা একটি র্যাক শক্ত করে চেপে ধরে, আর জোশ চেপে ধরে একটি লোহার পিলার। এখানে সবাই কোনো না কোনোভাবে নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করছিল। অন্যদিকে রায়ান আবার জিমির গাড়িতে বসে তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু ঠিক তখনই সমুদ্রের পানি এসে তার গাড়িটিকেও একদম তলিয়ে দেয়। ফলে রায়ান গাড়িসহ সমুদ্রের পানির নিচে ডুবে যায়। এরপর দেখতে দেখতে সমুদ্রের এই ভয়ানক তাণ্ডব শেষ হয়। দেখা যায় এই ভয়ানক বিপর্যয়ের কারণে সবকিছু একদম ধ্বংস হয়ে গিয়েছে। সমুদ্রের আশেপাশে যতগুলো শহর ছিল সেগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে। এমনকি শত শত মানুষের মৃত্যুও হয়েছে। এদিকে জোশ যেই মলের মধ্যে কাজ করত সেই মলের সবকিছু একদম পানির নিচে তলিয়ে গিয়েছে। বিশেষ করে মলের পার্কিং লটটি পুরোপুরি পানির নিচে চলে যায়। যদিও মলের অনেক মানুষই এখানে মারা গিয়েছিল, কিন্তু এখনও সেখানে অনেক সার্ভাইভার্সরা ছিল যারা কিনা মলের বিভিন্ন জায়গাতে আটকা পড়ে আছে। এরপর দেখা যায় পানির নিচ থেকে হঠাৎ করে জোশ উঠে আসে। আর সে সামনে তাকিয়ে দেখতে পায় যে সে চোর অর্থাৎ মর্গানও বেঁচে আছে। আর সে পানি থেকে উঠে একটি জায়গায় আশ্রয় নিচ্ছে। তবে জোশ এখানে টিনার জন্য অনেক দুশ্চিন্তায় ছিল। সে আশেপাশের প্রত্যেকটি জায়গাতে জায়গাতে গিয়ে টিনাকে খুঁজছিল। কিন্তু ঠিক তখনই জোশের কাছে টিনার হাজবেন্ড চলে আসে, যার নাম ছিল ডেভিড। ডেভিড এখানে পুলিশ অফিসার টমকে তার সঙ্গে করে নিয়ে এসেছে, যে কিনা অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। তাই ডেভিড এখানে জোশের কাছে তাকে বাঁচানোর জন্য সাহায্য চায়। জোশ তখন দ্রুত একটি উঁচু জায়গাতে উঠে কোনোমতে টমকে উপরে নিয়ে আসে। টম এখানে তার মেয়ে জেমির জন্য অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। তবে ঠিক তখনই একটি জায়গা থেকে জেমি উঠে আসে, আর সে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে। এরপর টম তখন জেমিকে দেখতে পেয়ে তার দিকে তার হাত বাড়িয়ে দেয়। আর জেমি দ্রুত তার বাবার কাছে এসে তার বাবাকে জড়িয়ে ধরে, কারণ সে ভেবেছিল তার বাবাকে হয়তো সে আর কখনো দেখতে পাবে না। এদিকে জোশ একটি উঁচু জায়গাতে দাঁড়িয়ে শুধুমাত্র টিনাকেই খুঁজছিল। আর হঠাৎ করে সে একটি জায়গাতে টিনাকে দেখতে পায়, যে কিনা লোহার একটি জিনিস ধরে কোনোমতে সেখানে দাঁড়িয়েছিল। জোশ তখন সঙ্গে সঙ্গে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আর সে দ্রুত টিনার কাছে গিয়ে বলে যে এখন তারা সবাই অনেক বিপদের মধ্যে রয়েছে, প্রত্যেককেই বাঁচতে হবে। তাই এখানে অন্তত সে যেন তার উপর রাগ করে না থাকে। এরপর জোশ টিনাকে সাঁতরে একটি উঁচু জায়গার কাছে নিয়ে যায়, আর সে তাকে টেনে উপরে তুলে আনে। অন্যদিকে ডেভিড এখনও আশেপাশের প্রত্যেকটি জায়গাতে টিনাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু সে জানত না টিনাকে অলরেডি উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আমরা মলের পার্কিং লটটিকে দেখতে পাই, যেখানকার পুরো জায়গাটি পানির নিচে তলিয়ে গিয়েছে। আর সেখানকার প্রত্যেকটি কার এখন পানির নিচে ছিল। এদিকে একটি কারের মধ্যে আমরা একটি কাপলকে দেখতে পাই, যারা কিনা পানির জন্য কারের ভেতরে আটকা পড়ে আছে। তারা বুঝতে পারছিল না যে তারা এই জায়গা থেকে কিভাবে বের হবে। আর তাদের ভয় এখানে তখনই আরও বেশি বেড়ে যায় যখন তারা বুঝতে পারে তাদের কারের আশেপাশে বিশাল বড় কোনো কিছু রয়েছে। তাই তারা আশেপাশে খুব ভালোভাবে দেখতে থাকে। এদিকে তাদের পোষা প্রাণীটিও অনেক অদ্ভুত আচরণ করতে থাকে। অন্যদিকে আমরা রায়ানকে দেখতে পাই। রায়ানও এখানে অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। আর সেও যেহেতু গাড়ির মধ্যে আটকা পড়ে গিয়েছিল, তাই সে চিন্তা করছিল যে সে কিভাবে বের হবে। একটা পর্যায়ে সে সাহস করে সেখানকার একটি জানালা খুলে দেয়। ফলে যখনই সেখানে পানি প্রবেশ করতে শুরু করে তখন সেই পানির মধ্যে সে সাঁতার কেটে কোনোমতে গাড়ি থেকে বেরিয়ে আসে। আর পানির উপরে এসে যখন সে আশেপাশের দৃশ্য দেখতে পায় তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ মুহূর্তের মধ্যেই সবকিছু একদম ধ্বংস হয়ে গিয়েছিল। রায়ান আশেপাশে তাকিয়ে যখন এই সমস্ত কিছু দেখছিল ঠিক তখনই তার পায়ের কাছ দিয়ে কিছু একটা চলে যায়। রায়ান এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর সে আশেপাশে তাকিয়ে সেটাকে খুঁজতে গেলে সেখানে আর কিছুই দেখা যায় না। তবে রায়ান বুঝতে পারে যে পানির নিচে কিছু একটা রয়েছে, কিন্তু রায়ান সেদিকে মনোযোগ না দিয়ে আশেপাশে কেউ বেঁচে আছে কিনা সেটা দেখছিল। আর সে জিমিকে নিয়েও অনেক বেশি চিন্তায় ছিল। এদিকে ডেভিডের কাছে একজন ব্যক্তি সাহায্য চাইছিল, কারণ তার পা ভেঙে যাওয়ায় সে সাঁতার কাটতে পারছিল না। তাই ডেভিড তখন সেই ব্যক্তিকে কোনোমতে একটি উঁচু জায়গাতে নিয়ে আসে। আর ঠিক তখনই সে তার সামনে টিনাকে দেখতে পায়। টিনা এবং সে একে অপরকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়, আর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। জোশ যখন এটা দেখতে পায় তখন সে অনেক বেশি জেলাস ফিল করছিল। এদিকে ডেভিড এখানে সাহায্যের জন্য মোবাইলের মাধ্যমে রেস্কিউ টিমকে ফোন করতে চাইছিল,
কিন্তু যখন সে তার মোবাইলটি চেক করে দেখে তখন দেখা যায় মোবাইলের মধ্যে একদমই নেটওয়ার্ক ছিল না। কারণ হতে পারে বিশাল বড় এই বিপর্যয়ের জন্য নেটওয়ার্কের টাওয়ারগুলো ভেঙে গিয়েছে। এমন সময় টম এখানে জোশকে বলে যে মর্গান যে বেঁচে আছে এটা দেখেই তার অনেক খারাপ লাগছে, কারণ মর্গানের মতো খারাপ মানুষের মরে যাওয়াটাই ভালো ছিল। জোশ তখন টমকে এখন এই সমস্ত কথা বাদ দিতে বলে, কিন্তু টম তাকে জানায় যে ঘটনাস্থলে তার পৌঁছানোর আগে সে একজন এমপ্লয়িকে মেরে ফেলেছিল। তবে এই সমস্ত কথা শুনেও মর্গান সেখানে চুপ করেছিল। অন্যদিকে আমরা সেই কারের মধ্যে সেই কাপলকে দেখতে পাই, যার কিনা এখনও তাদের গাড়ির ভেতরে আটকা পড়েছিল। এখানে ছেলেটির নাম ছিল স্কাই এবং মেয়েটির নাম ছিল জুলিয়েট। তারা দুজনেই এখানে অনেক বেশি আতঙ্কিত অবস্থায় ছিল, কারণ তাদের গাড়ির আশেপাশেই বিশাল বড় একটি হাঙর ঘুরে বেড়াচ্ছে। তাই জুলিয়েট এখানে গাড়ির ভেতরে চিৎকার করে কারো কাছে সাহায্য চাইছিল, কিন্তু আশেপাশে সাহায্য করার মতো তেমন কেউই ছিল না। এমন সময় তারা দুজনই পেছন থেকে অনেক ভয়ঙ্কর একটি আওয়াজ শুনতে পায়। আর জুলিয়েট যখনই তার ব্যাকসিটে গিয়ে পেছনে তাকায় তখন সে বুঝতে পারে যে হাঙরটি তাদের একদম কাছেই রয়েছে। তাই সে স্কাইকে তাড়াতাড়ি কোনো কিছুর ব্যবস্থা করতে বলে। এরপর স্কাই যখন তার মোবাইলটি চেক করে তখন দেখা যায় মোবাইলে একদমই নেটওয়ার্ক ছিল না, অর্থাৎ এখানে সাহায্য পাওয়ার মতো তেমন কোনো উপায় নেই। তাই স্কাই তখন জুলিয়েটকে বলে যে তাদের এখন গাড়ির গ্লাস ভেঙে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু জুলিয়েট তখন তাকে শান্ত হতে বলে। এরপর সে গাড়ির একটি ফিচার অন করে দিলে দেখা যায় যে গাড়ির উপরে গাড়ি থেকে বের হওয়ার মতো ছোট্ট একটি জায়গা রয়েছে, যেটা দেখে স্কাই অনেক খুশি হয়ে যায়। এরপর জুলিয়েট স্কাইকে উপরে গিয়ে সবকিছু দেখতে বলে এবং কাউকে দেখতে পেলে সাহায্য চাইতে বলে। আর স্কাই যখন উপরে উঠে আসে তখন সে তার সামনে রায়ানকে দেখতে পায়, যে কিনা নিজেও সেই জায়গাতে আটকা পড়েছিল। তো তারা দুজন তখন কিভাবে এই জায়গা থেকে বের হবে এই ব্যাপারে জোরে জোরে কথা বলতে থাকে, কারণ তারা দুজন বেশ দূরে ছিল। তবে এখানে তাদের গলার আওয়াজ শুনতে পেয়ে সেই ভয়ানক হাঙরটি চলে আসে। এদিকে পানির নিচে গাড়িতে বসে জুলিয়েট সেই হাঙরটিকে দেখতে পায়, আর সে দ্রুত স্কাইকে গাড়ির মধ্যে টেনে নিয়ে আসে এবং সবকিছু একদম লক করে দেয়। দেখা যায় হাঙরটি এখন তাদের গাড়ির একদম কাছেই রয়েছে। জুলিয়েট এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু স্কাই তাকে একদম চুপচাপ এবং শান্ত থাকতে বলে। তবে গাড়িতে তাদের সঙ্গে তাদের যে পোষা কুকুরটি ছিল সে এখানে হাঙরটিকে দেখে রিয়েক্ট করতে শুরু করে। এতে করে হাঙরটিও তার আওয়াজ শুনে অনেক ক্ষিপ্ত হয়ে যায়, আর হাঙরটি গ্লাসের মধ্যে জোরে জোরে বাড়ি দিতে থাকে। জুলিয়েট এবং স্কাইয়ের তো এতে একদম প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি একদম শান্ত হয়ে যায়। তারা মনে করছিল হাঙরটি চলে গিয়েছে, কিন্তু হাঙরটি তাদের গাড়ির একদম পেছনেই ছিল। এবার হাঙরটি পেছন থেকেই তাদের গাড়ির উপর হামলা শুরু করে দেয়, আর এটা এত জোরে জোরে তাদের গাড়ির মধ্যে বাড়ি দিতে থাকে যে তাদের গাড়ির কয়েকটি জায়গার গ্লাস ভেঙে গাড়ির মধ্যে পানি ঢুকতে শুরু করে। জুলিয়েট এবং স্কাই এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর তারা দুজনেই এখানে বুঝতে পারে যে এভাবে তারা এখানে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না। তাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে। তাই জুলিয়েট এবং স্কাই তখন তাদের গাড়ির উপরে এসে রায়ানকে ডাকতে থাকে, আর তারা রায়ানের কাছে সাহায্য চায়। রায়ান তখন তার হাতের টর্চ লাইটের মাধ্যমে দেখতে পায় যে হাঙরটি এখন অনেকটাই দূরে সরে এসেছে। তাই সে তাদেরকে ইশারা দিয়ে গাড়ির ভেতরে চলে যেতে বলে, কারণ হাঙরটি শব্দ পেলেই আবারও উত্তেজিত হয়ে উঠবে। এরপর দেখতে দেখতে সেই হাঙরটি সেখান থেকে চলে যায়। তাই স্কাই তখন আবারও গাড়ির উপরে উঠে আসে, আর সে চিৎকার করে রায়ানকে বলে যে এত সময় ধরে রায়ান বাহিরে রয়েছে, তারপরও সে এখান থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা কেন করছে না। রায়ান তখন তাকে শান্ত হতে বলে এবং এখানে জোরে কথা বলতে মানা করে। সেই সাথে সে তাকে জানায় যে তার কাছে এখান থেকে বের হওয়ার একটি প্ল্যান আছে, কিন্তু স্কাই তাকে বলে তাদের কারের ভেতর অলরেডি পানি ঢুকতে শুরু করেছে, তাই যা কিছু করার তাড়াতাড়ি করতে হবে। রায়ান তখন তাকে বলে যে সে হাঙরটিকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে, যাতে করে তারা দুজন এখান থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু ততক্ষণ পর্যন্ত তারা যেন গাড়ির ভেতরেই থাকে। স্কাই তখন গাড়ির ভেতরে চলে আসে। দেখা যায় তাদের গাড়িটি আস্তে আস্তে পানিতে একদম ভরে যাচ্ছিল, আর তাদের আতঙ্ক সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি বাড়ছিল। এদিকে রায়ান এখানে তার প্ল্যান অনুযায়ী তার হাত কেটে ফেলে, আর সে তার আশেপাশে থাকা পানিগুলোর মধ্যে তার রক্তগুলো ছড়িয়ে দেয়। এতে করে দেখা যায় রক্তের দিকে আকর্ষিত হয়ে হাঙরটি সেদিকে চলে আসে। রায়ান তখন এই সুযোগে স্কাই এবং জুলিয়েটকে এই জায়গা থেকে চলে যেতে বলে। এরপর আস্তে আস্তে রায়ান এবং জুলিয়েট তাদের কার থেকে বেরিয়ে আসে, আর যখন তারা দেখতে পায় হাঙরটি তাদের কাছ থেকে অনেক দূরে আছে তখন তারা আস্তে আস্তে কার থেকে পানিতে নেমে পড়ে। এরপর তারা অন্য একটি উঁচু জায়গার দিকে যাচ্ছিল, কিন্তু এমন সময় তাদের সাঁতারের শব্দ পেয়ে হাঙরটি আবারও তাদের দিকে আকৃষ্ট হয়ে যায়, আর আস্তে আস্তে হাঙরটি এবার তাদের দিকে যেতে শুরু করে। রায়ান এতে অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে কিভাবে তাদের দুজনকে উদ্ধার করবে। এদিকে স্কাই এখানে আর কোনো উপায় না পেয়ে তার ভালোবাসার পোষা প্রাণীটিকে হাঙরের দিকে ছুঁড়ে মারে, যাতে করে এই সুযোগে তারা এই জায়গা থেকে পালিয়ে যেতে পারে। তো দেখা যায় স্কাইয়ের এই প্ল্যানটি সাকসেসফুল হয়ে যায়,
হাঙরটি যখন তাদের পোষা প্রাণীটির দিকে আকৃষ্ট হয়ে যায় তখন সেই সুযোগে তারা দ্রুত গতিতে একটি উঁচু কারের উপরে উঠে পড়ে আর তারা দেখতে থাকে কিভাবে তাদের পোষা প্রাণীটিকে হাঙরটি খেয়ে ফেলছে। এই দৃশ্য দেখে জুলিয়েট এখানে প্রচণ্ড কাঁদছিল, কারণ এই প্রাণীটিকে সে অনেক ভালোবাসত। কিন্তু স্কাই তখন এখানে জুলিয়েটকে বোঝায় যে এখন সবচাইতে বেশি মূল্যবান মানুষের জীবন, আর কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি চলে আসে যে আমাদের সবকিছু চুপচাপ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এদিকে এমন সময় দেখা যায় হঠাৎ করে হাঙরটি অনেক উত্তেজিত হয়ে পড়ে আর সে রায়নের কাছে গিয়ে তার উপর আক্রমণ করার চেষ্টা করতে থাকে। রায়ন এতে অনেক ভয় পেয়ে যায় এবং সে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। কিন্তু এই পার্কিং লট থেকে বের হওয়ার যে রাস্তাটি ছিল সেটা অনেক বড় বড় কাঠ দিয়ে একদম ব্লক হয়ে গিয়েছিল। এরপর রায়ন তার টর্চ লাইটটি দিয়ে আশেপাশে তাকিয়ে দেখতে পায় যে এখান থেকে বের হওয়ার শুধুমাত্র একটি রাস্তা রয়েছে, কিন্তু সেই রাস্তাটিও একটি লোহার খাঁচা দিয়ে বন্ধ করা আছে। তবে তাদেরকে বের হতে হলে সেই জায়গা থেকেই বের হতে হবে। আর রায়ন এখানে এক মুহূর্তও দেরি করতে চাইছিল না। এরপর সে উপরের দিকে তাকিয়ে অনেক বড় একটি পাইপ দেখতে পায় যেটা কিনা অনেক দূর পর্যন্ত গিয়েছে। রায়ন তখন সেই পাইপের মাধ্যমে আস্তে আস্তে সেই জায়গাটিতে যেতে শুরু করে। সে এমনভাবে যাচ্ছিল যাতে করে কোনোভাবে হাঙরটি কোনো আওয়াজ না পায়। কিন্তু ঠিক তখনই রায়ন নিচে তাকিয়ে দেখতে পায় যে হাঙরটি একদম ঠিক তার নিচেই রয়েছে। যদি সে এখানে একটু শব্দ করে তাহলে হাঙরটি সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়বে। এসব কিছু চিন্তা করেই রায়ন অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়। আর কিছুক্ষণ পরেই দেখা যায় রায়নের কন্ট্রোল ছুটে যায়। রায়ন হাত পিছলে সোজা পানির মধ্যে পড়ে যায় আর হাঙরটি তার একদম কাছে ছিল। এদিকে রায়নের পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে হাঙরটি দ্রুত তার দিকে এগিয়ে আসে আর স্কাই এখানে চিৎকার করে রায়নকে দ্রুত তাদের কাছে চলে আসতে বলে। রায়নও তখন যত দ্রুত সম্ভব তাদের কাছে যাচ্ছিল, তবে হাঙরটি একদম তার পায়ের কাছে ছিল। এরপর যখনই সেই হাঙরটি রায়নের পায়ের মধ্যে কামড় দিতেই যাবে ঠিক তখনই স্কাই তাকে টান দিয়ে উপরে তুলে নেয়। ফলে এবারের মতো সে কোনো মতে বেঁচে যায়। কিন্তু হাঙরটি তাদের কারের একদম কাছে চলে আসায় এটা তাদের গাড়ির মধ্যে এমন জোরে একটি ধাক্কা দেয় যে স্কাই এবার পানির মধ্যে পড়ে যায়। রায়ন তখন দ্রুত তাকে উপরে তুলে আনার চেষ্টা করছিল, কিন্তু ততক্ষণে হাঙরটি স্কাইয়ের উপর হামলা করে দেয় আর রায়ন এবং জুলিয়েটের চোখের সামনেই হাঙরটি স্কাইকে মেরে ফেলে। জুলিয়েট এতে অনেক বেশি ভেঙে পড়েছিল, কারণ সে স্কাইকে অনেক বেশি ভালোবাসত। একেই তো সে তার ভালোবাসার পোষা প্রাণীকে হারিয়েছে, তারপর স্কাইকে হারিয়ে সে একদম বেঁচে থাকার ইচ্ছেই হারিয়ে ফেলেছিল। কিন্তু ঠিক এমন সময় সে সামনে তাকিয়ে দেখতে পায় যে একটি উঁচু জায়গাতে তার পোষা কুকুরটি রয়েছে। অর্থাৎ সেই সময় হাঙরটি তার পোষা কুকুরকে মেরে ফেলেনি, কোনো না কোনোভাবে কুকুরটি বেঁচে আছে। জুলিয়েট এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর তার কুকুরটি যখন জুলিয়েটকে দেখতে পায় তখন সে কোনো কিছু না বুঝেই পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এরপর সে সাঁতরে জুলিয়েটের কাছে যেতে থাকে। তবে ততক্ষণে হাঙরটি শব্দ পেয়ে তার দিকেই আসছিল আর রায়ন তখন কুকুরটিকে বাঁচানোর জন্য হাঙরটিকে কিছুটা দূরে আকৃষ্ট করার চেষ্টা করতে থাকে। এতে করে দেখা যায় কুকুরটি কোনো মতে তাদের কাছে পৌঁছে যায় আর জুলিয়েট তার কুকুরটিকে ফিরে পেয়ে সে যেন নতুন করে বাঁচার একটি আশা খুঁজে পায়। এবার অন্যদিকে আমরা বাকি সার্ভাইভার্সদেরকে দেখতে পাই, যাদের মধ্যে মর্গান এখানে সবার সামনে এসে বলে যে সে এক্সিট এরিয়ায় গিয়ে চেক করতে চায়। তবে টম তখন তাকে এটা করতে মানা করে দেয়, কারণ মর্গানের উপর তার কোনো বিশ্বাসই ছিল না। কিন্তু মর্গান তখন তাকে জানায় যে সে যতটুকু অপরাধ করেছে বাধ্য হয়ে করেছে। সে শুধুমাত্র ছোটখাটো চুরির কাজ করত, সেটাও আবার নিজের পরিবারকে চালানোর জন্য। কিন্তু টম এখানে তার কোনো কথাই শুনতে চায় না। তখন মলের সিকিউরিটি গার্ড একজনকে নিয়ে বিষয়টি চেক করার জন্য যায়। তবে সেখানে যাওয়ার পর জানা যায় যে এখান থেকে বের হওয়ার পুরো রাস্তায় একদম বন্ধ হয়ে গিয়েছে। ইট পাথর, সিমেন্ট, গাড়ি, এমনকি বিভিন্ন আসবাবপত্র দিয়ে পুরো জায়গাটি ব্লক হয়ে গিয়েছে। এরপর সেই গার্ড তখন তার সঙ্গীকে নিয়ে আবারও ফিরে আসছিল, কিন্তু এমন সময় তারা পানির মধ্যে কিছু একটা আওয়াজ শুনতে পায়। তাদের কাছে মনে হতে থাকে পানিতে কিছু রয়েছে, তবে কেউই বুঝতে পারছিল না যে এটা কি। কিন্তু এমন সময় জোশ যখন এটা দেখতে পায় তখন সে বুঝতে পারে যে এটা বিশাল বড় ভয়ানক কোনো হাঙর হতে পারে, কারণ সে যেহেতু বহু বছর লাইফগার্ডে চাকরি করেছে তাই এই বিষয়গুলো সম্পর্কে তার জানা ছিল। তাই জশ তখন চিৎকার করে সবাইকে বলে যে সবাই যেন পানির কাছ থেকে দূরে সরে আসে, তাদের পাগুলোও যেন উপরে উঠিয়ে নেয়, কারণ হতে পারে এটা ভয়ানক কোনো হাঙর। এদিকে দেখা যায় সেই গার্ডের সঙ্গে টিনাও গিয়েছিল এক্সিট চেক করার জন্য। তো জোশের কথা শুনে টিনা দ্রুত উপরে উঠে আসে আর সেই সিকিউরিটি গার্ড যখন উপরে উঠতেই যাবে ঠিক তখনই সেই বিশাল হাঙরটাকে পানির নিচে টেনে নিয়ে যায় আর সবার চোখের সামনে তাকে মেরে ফেলে। সবাই এতে অনেক আতঙ্কিত হয়ে যায়। তবে ঠিক এমন সময় দেখা যায় সেই সিকিউরিটি গার্ড চিৎকার করে আবারও পানির উপরে উঠে আসে আর সে দ্রুত সাঁতরে এসে জিমির দিকে হাত বাড়ায়। জিমি তখন তাকে তাড়াতাড়ি করে উপরে ওঠাতেই যাচ্ছিল,
কিন্তু হঠাৎ করে সেই সিকিউরিটি গার্ড যেন আস্তে আস্তে একদম চুপ হয়ে যায়। আর জিমি যখন পানিতে খুব মনোযোগ দিয়ে তাকায় তখন সে দেখতে পায় যে সিকিউরিটি গার্ডের বডি একদম 2 ভাগ হয়ে গিয়েছে, অর্থাৎ সেই হাঙরটার এই অবস্থা করেছে, যার ফলে মুহূর্তের মধ্যে সে সেখানে মারা যায়। আর এমন ভয়ানক দৃশ্য দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু কেউ এখনো এটা বুঝতে পারছিল না যে এটা আসলে হাঙর কিনা নাকি এটা অন্য কোনো প্রাণী। তো কিছুক্ষণ পর আবারও সেই প্রাণীটি তাদের চারিপাশ দিয়ে ঘুরতে থাকে, আর এক পর্যায়ে সেটা সেখানকার একটি সেলফের মধ্যে গিয়ে এমন জোরে ধাক্কা দেয় যে সেখান থেকে একটি মেয়ে সোজা পানিতে পড়ে যায়। তবে সময় থাকতে থাকতে সবাই তাকে কোনো মতে উপরে তুলে আনে। এমন সময় সেই প্রাণীটি তাদের একদম কাছে আসলে তারা সবাই দেখতে পায় যে এটা আসলে কোনো সাধারণ হাঙর ছিল না, বরং এটা ছিল এত বড় সাইজের একটি হাঙর যেটা কিনা এক মুহূর্তেই যে কোনো মানুষকে গিলে ফেলতে পারে। আর এদের শরীরে প্রচণ্ড শক্তি রয়েছে। জোস তখন সবাইকে ইশারা দিয়ে একদম চুপ হয়ে যেতে বলে, কারণ কোনো শব্দ শুনলেই হাঙরটি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। তাই সবাই জোসের কথা মতো এখানে একদম চুপ হয়ে যায়। এরপর দেখা যায় আস্তে আস্তে হাঙরটি সেখান থেকে সরে যায়, কিন্তু ঠিক তখনই সেখানে আবারও ভূমিকম্প শুরু হয়ে যায়, যার ফলে সেখানে যে ইলেকট্রিক লাইনটি ছিল সেখানকার ভোল্টেজ কেটে গিয়ে লাইনটি পানির মধ্যে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত কয়েকটি তার পানি থেকে কিছুটা উপরে ছিল। তবে যদি কোনোভাবে এই তার পানির মধ্যে পড়তে পারে তাহলে এখানকার পুরো জায়গা কারেন্ট হয়ে যাবে, আর এতে তাদের বাঁচার সম্ভাবনা একদমই থাকবে না। এখন এই কারণে তাদের সবার টার্গেট ছিল যত দ্রুত সম্ভব পাওয়ার সাপ্লাই কেটে দেয়া। কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের সুইচটি মূলত রয়েছে স্টোরেজ রুমের মধ্যে, যেটা অলরেডি পানির নিচে তলিয়ে গিয়েছে। তবে তারপরে এখন কাউকে না কাউকে গিয়ে সুইচটিকে অফ করতেই হবে। কিন্তু তাদের আশেপাশেই সেই ভয়ানক হাঙরটি ছিল, কিন্তু এত ঝুঁকি নিয়ে এই কাজটি করার সাহস কারোই ছিল না। এমন সময় জোস সবাইকে বলে যে এই কাজটি সে করতে চায়। এই বলে জোস যখনই পানির মধ্যে নামতেই যাবে ঠিক তখনই টিনা তাকে থামায় আর বলে যে সে চায় না যে জোস এভাবে নিজের জীবন ঝুঁকিতে ফেলুক, কারণ জোস অলরেডি তার হাতে আঘাত পেয়েছে আর তার হাত থেকে রক্ত পড়ছে। এতে করে হাঙরের তার উপর আক্রমণের সম্ভাবনা অনেক বেশি প্রবল। তাই এখন জশ নয় বরং যাবে ডেভিড। কিন্তু ডেভিডের কথা শুনে একদম আশ্চর্য হয়ে যায়, আর সে টিনাকে বলে তুমি একটি অচেনা ছেলের জন্য আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। তবে টিনা বলে এমন কিছুই নয়, এখন এখানে সবার বাঁচা মরার প্রশ্ন। জোশের হাত কেটে গিয়েছে তাই আমি তোমাকে এটা বলছি, আর আমি জানি তুমি জোশের চাইতেও অনেক সাহসী। কিন্তু টিনা আসলে জোশকে বাঁচানোর জন্যই সবকিছু করছিল। এমন সময় ডেভিড সবার দিকে তাকিয়ে দেখতে পায় যে সবাই তার উপর এখন অনেক ভরসা করে আছে, তাই সে নিজে থেকেই এবার এই কাজটি করার জন্য রাজি হয়ে যায়। তবে যাওয়ার আগে সে এখানে জোশকে বলে যায় যে যদি তার কিছু হয়ে যায় তাহলে সে যেন টিনার খেয়াল রাখে। এরপর সবাই মিলে এখানে ডেভিডের জন্য একটি সেফটি স্যুট তৈরি করে ফেলে। হাতের নাগালে তারা যে সমস্ত জিনিসপত্র পেয়েছিল সেগুলো দিয়েই তারা কোনো মতে একটি স্যুট তৈরি করে ফেলে, যাতে করে হাঙরটি সহজে তার উপর হামলা করতে না পারে। এমনকি তারা এখানে অনেক বড় একটি পাইপের মাধ্যমে একটি অক্সিজেন সিলিন্ডার বানিয়ে নেয়। এরপর ডেভিড অনেক সাবধানতার সাথে সেই স্যুটটি পরে পানির ভেতরে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে সেই হাঙরটি তার সামনে চলে আসে। ডেভিড তখন সেখানে একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায়। এরপর দেখা যায় হাঙরটি বেশ কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে সেখান থেকে চলে যায়। ডেভিড তখন আস্তে আস্তে স্টোরেজ রুমের দিকে এগিয়ে যেতে থাকে, আর উপর থেকে সবাই ডেভিডকে তার পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই দিতে থাকে। এরপর কিছুক্ষণের মধ্যেই ডেভিড স্টোরেজ রুমে চলে আসে, আর এখন তার কাছ থেকে কিছুটা দূরেই কারেন্টের সুইচ ছিল। কিন্তু এখানে ডেভিডের অক্সিজেনের পাইপটি সেই পর্যন্ত পৌঁছাচ্ছিল না, তাই ডেভিড তখন আর কোনো উপায় না পেয়ে তার অক্সিজেনের পাইপটি খুলে ফেলে। কিন্তু সেই পাইপের মাধ্যমে জোশ তাকে টেনে ধরে রেখেছিল যাতে করে সে ডুবে না যায়। এরপর ডেভিড সঙ্গে সঙ্গে সেই সুইচটিকে বন্ধ করে দেয়, ফলে সেখানকার শর্ট সার্কিট বন্ধ হয়ে যায়। এরপর ডেভিড যখন নিজে থেকে উপরে উঠে আসার চেষ্টা করে তখন দেখা যায় তার শরীরে থাকা ভারী স্যুটের কারণে সে কোনোভাবেই উঠতে পারছিল না। এদিকে অক্সিজেনের অভাবে তার নিঃশ্বাসও বন্ধ হয়ে যাচ্ছিল। এরপর দেখা যায় মাত্র কয়েক মিনিটের মধ্যে ডেভিড পানির নিচেই মারা যায়। সবাই এতে অনেক বেশি কষ্ট পেয়েছিল, বিশেষ করে টিনা, কারণ তার কাছে মনে হচ্ছিল সেই ডেভিডকে হত্যা করেছে, তাই সে এখানে প্রচণ্ড কাঁদছিল। আর ডেভিডের মৃত্যুর পর সবাই যেন এখানে একদম স্তব্ধ হয়ে যায়। তারা সবাই চুপচাপ নিজ নিজ জায়গায় বসে থাকে, কারণ তারা সবাই বুঝে গিয়েছিল যে এখান থেকে বের হতে হলে তাদেরকে মরতে হবে। এদিকে সেই ভয়ানক হাঙরটি তাদের আশেপাশেই ঘুরছিল, তাই সবাই আরও অনেক বেশি আতঙ্কিত অবস্থায় ছিল। এভাবেই প্রায় কয়েক ঘন্টা সময় পার হয়ে যায়। কিন্তু এবার দেখা যায় পানির উচ্চতা আস্তে আস্তে বাড়ছিল, তাই সবাই এখানে রিয়েলাইজ করতে পারে তাদের হাতে সময় খুব কম রয়েছে, যা করার এখনই করতে হবে। এমন সময় জোশের মাথায় একটি আইডিয়া আসে। সে সবাইকে জানায় যে তারা চাইলে হয়তো ভেন্টিলেশনের মাধ্যমে বের হতে পারবে। এরপর সে এবং মর্গান সেখানে একটি রশির ব্যবস্থা করে রশিটিকে উপরের একটি পাইপের সঙ্গে অ্যাটাচ করে দেয়।
এরপর জেসপার নামক একজন ব্যক্তি প্ল্যান মোতাবেক রশির এক প্রান্ত চেপে ধরে। তখন জোশ এবং মর্গান তাকে রশির মাধ্যমে টেনে উপরে নিয়ে যায়। আর ফাইনালি জেসপার ভেন্টিলেশনটিকে খুলতে পারে। কিন্তু এখানে দেখা যায় ভেন্টিলেশনের ভেতর থেকে শত শত মাকড়সা তাদের দিকে ধেয়ে আসছে। জেসপার এবং বাকি সবাই এতে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তারা চিৎকার করে ওঠে। এদিকে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে সবাই এখানে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর জেসপার যেহেতু চাইলেও এখন ভেন্টিলেশনের ভেতরে যেতে পারছিল না, তাই সে পানির মধ্যে পড়েই যাচ্ছিল। কিন্তু জোশ এবং মর্গান তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে তাকে আটকে রাখার চেষ্টা করে। তবে ঠিক তখনই সেখানে সেই ভয়ানক হাঙরটি এসে মুহূর্তের মধ্যেই পানি থেকে লাফ দিয়ে ভেসপারের অর্ধেক শরীর খেয়ে ফেলে। আর এই দৃশ্যটি দেখে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাদের চোখের সামনে জেসপার মর্মান্তিকভাবে মারা যায়। আর এমন পরিস্থিতিতে বেশ কয়েকজন নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে গিয়েছিল। তবে মর্গান তখন জেসপারের অর্ধেক বডিটির মাধ্যমে হাঙরটিকে ডিস্ট্র্যাক্ট করে কোনোমতে তাদের সবাইকে বাঁচিয়ে উপরে নিয়ে আসে। তো এত কিছুর পর সবাই এখানে একটি বিষয় বুঝতে পেরেছে যে যতক্ষণ পর্যন্ত তারা এই হাঙরটিকে শেষ করে না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা থেকে বেঁচে ফিরতে পারবে না। এদিকে ঠিক এমন সময় মর্গান সামনে তাকিয়ে সেখানে পিগের মাংস দেখতে পায়। মর্গান তখন সবাইকে বলে যে তারা চাইলে এই মাংসগুলোকে টোপ হিসেবে ব্যবহার করতে পারবে। যখনই সেই হাঙরটি মাংসগুলো খেতে আসবে তখনই সুযোগ বুঝে হাঙরটির উপর হামলা করতে হবে। কিন্তু মাংসগুলো তাদের কাছ থেকে অনেকটাই দূরে ছিল, তাই কাউকে এখন রিস্ক নিয়ে মাংসগুলোর কাছে নিয়ে সেগুলোকে টোপ হিসেবে ব্যবহার করতে হবে। তো টম এখানে এই কাজটি করার জন্য রাজি হয়ে যায়। তবে পানিতে নামার আগে সে জোশকে বলে যায় যে তার কিছু হয়ে গেলে সে যেন তার মেয়ে জেমিকে দেখে রাখে। এরপর টম পানিতে নামতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় জেমি তার বাবার দিকে তাকিয়ে বুঝতে পারে যে সে আসলে তার বাবাকে কতটা ভালোবাসে। তাই জেমি তখন কোনো কিছু চিন্তা না করে সে নিজেই পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু টম এতে চিৎকার করে তার জন্য কাঁদতে থাকে। এদিকে জেমি কোনোমতে সেই মাংসগুলোর কাছে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে শব্দ পেয়ে হাঙরটি চলে আসলে সবাই মিলে এখানে হাঙরটিকে ডিস্ট্র্যাক্ট করার অনেক চেষ্টা করছিল। তবে এতে তেমন কোনো লাভই হয় না। হাঙরটি সোজা জেমির কাছে চলে যায়। তবে ততক্ষণে জেমি উপরে উঠে গিয়েছিল, কিন্তু হাঙরটিও তখন তার উপর লাফিয়ে হামলা করার চেষ্টা করছিল। তবে এমন সময় জেমি তার হাতে অনেক ভারী একটি জিনিস পেয়ে যায়, আর সে তখন সেটা দিয়ে হাঙরটির উপর অনবরত আঘাত করতে থাকে। একটা পর্যায়ে হাঙরটি আঘাত পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাকিরা জেমির দিকে হুক লাগানো একটি রশি ছুঁড়ে মারে। জেমি তখন দ্রুত সেই হুকটিকে পিগের মাংসের মধ্যে লাগিয়ে দিয়ে ফিরে আসছিল, তাই শব্দ পেয়ে আবারও সেই হাঙরটি তার পিছু করতে শুরু করে। এদিকে সবাই মিলে একসঙ্গে হাঙরটিকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছিল। আর এই সুযোগে টম কোনোমতে তার মেয়েকে পানি থেকে টেনে উপরে নিয়ে আসে। এরপর তারা সবাই দ্রুত হাঙরটিকে মেরে ফেলার প্ল্যান করতে থাকে। জোশ এখানে রশির এক প্রান্ত একটি র্যাকের সঙ্গে লাগিয়ে দেয়। এমন সময় টিনা এখানে জোশের গলায় একটি লকেট দেখতে পায়, যেটা কিনা তার ভাই রোরি তাকে দিয়েছিল। টিনা তখন জশকে বলে, আমাদের সঙ্গে করে কখনো অতীতের কোনো কিছু বয়ে নিয়ে বেড়ানো উচিত নয়। তুমি কেন এখনো আমার ভাইয়ের লকেটটি পরে আছো? এবার জোশ এখানে টিনার সঙ্গে কথা বলার একটি সুযোগ পেয়ে যায়। সে তখন টিনাকে বলে, তুমি হয়তো এটাই মনে করেছো টিনা যে আমার কোনো ভুলের কারণে রোরি মারা গিয়েছে, তাই হয়তো তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছ। কিন্তু বিশ্বাস করো, আমি রোরিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছি। রোরি যেমন তোমার ভাই, তেমনি ওই আমার সবচাইতে কাছের বন্ধু। আমাদের সম্পর্ক ছিল অনেক দিনের পুরনো। তাহলে তুমি বুঝতে পারছো যে ওকে হারিয়ে আমি কতটা নিঃস্ব হয়ে গিয়েছি? এরপর জোশ এখানে টিনার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। এদিকে বাকিরা এখানে পিগের মাংসটিকে পানির মধ্যে টোপ হিসেবে ফেলে দেয়, কিন্তু দেখা যায় হাঙরটি এই মাংসের প্রতি আকৃষ্ট ছিল না। এতে সবাই বুঝতে পারে যে হাঙরটি শুধুমাত্র তাজা রক্ত মাংসের উপর আকৃষ্ট হয়। এখন অন্যদিকে আবার পানির পরিমাণ অনেক বেশি বাড়ছিল, তাই সেখানে কার্ভি নামক একজন ব্যক্তি একদম অধৈর্য হয়ে যায়। আর এই কার্ভি মূলত ছিল একজন কিলার। আসলে চুরি করার সময় শপের মধ্যে যাকে গুলি করা হয়েছিল তাকে মর্গান নয় বরং এই কার্ভি গুলি করেছিল। তাই টম কার্ভিকে মর্গানের লোক ভেবে তাকে ভুল বুঝেছিল। এবার কার্ভি এখানে একটি বন্দুক বের করে সেখানে লিলি নামের একটি মেয়েকে হোস্টেস বানিয়ে ফেলে। সে লিলিকে এখন হাঙরের খাবার বানাতে চাইছিল, কিন্তু সবাই তাকে এমনটা করতে নিষেধ করে। তবে কার্ভি তার কোনো কথা না শুনেই মেয়েটিকে পানির মধ্যে ফেলে দেয়। কিন্তু ঠিক তখনই কার্ভিকে পেছন থেকে গুলি করে দেয় মর্গান, কারণ মর্গানের কাছেও একটি বন্দুক ছিল। মর্গান তখন কার্ভিকেই পানির মধ্যে ফেলে দেয়, আর অন্যদিকে সবাই মিলে লিলিকে টেনে উঠিয়ে ফেলে। আর ততক্ষণে সেখানে হাঙরটি এসে কার্ভিকে খেয়ে টুকরো টুকরো করে ফেলে। মর্গান কার্ভিকে পানিতে ফেলার আগে তার গলার মধ্যে একটি হুক ঢুকিয়ে দিয়েছিল, তাই হাঙরটি যখন মর্গানকে খেয়ে ফেলে তখন হাঙরের মুখের মধ্যে হুকটি আটকে যায়। আর হুকে থাকা রশিটির অপর প্রান্তটি একটি র্যাকের সঙ্গে বাঁধা ছিল, যার ফলে হাঙরটি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে ট্র্যাপ হয়ে যায়। তাই সবাই তখন এক এক করে পানিতে নামতে থাকে।
অন্যদিকে আমরা রায়ান এবং জুলিয়েটকে দেখতে পাই, যারা কিনা এখনও পার্কিং লটের মধ্যে আটকা পড়ে আছে। তারা কোনোভাবেই এই জায়গা থেকে কোথাও নড়তে পারছিল না। তবে এমন সময় রায়ানের মাথায় একটি আইডিয়া আসে, কারণ সে সেখানে একটি লম্বা পাইপ দেখতে পেলে তার মনে পড়ে যায় যে এই পাইপলাইনটি পুরো মল জুড়েই রয়েছে। তাই রায়ান তখন সেই পাইপের মধ্যে আঘাত করে সেখানে সিগন্যাল দিতে থাকে, যাতে করে শব্দ শুনতে পেয়ে কেউ তাদেরকে উদ্ধার করতে চলে আসে। এদিকে জসসহ বাকি সবাই শব্দটি শুনতে পেয়েছিল। আর জেমি যখন বুঝতে পারে যে এই শব্দটি পার্কিং লট থেকে আসছে, তখন সে বুঝে যায় যে এটা আর কেউ নয় বরং রায়ান। তাই জেমি এখানে কোনো কিছু চিন্তা না করে তার বাবাকে ফেলে রায়ানকে উদ্ধার করতে চলে যায়। তবে টম এখানে জেমিকে নিয়ে অনেক চিন্তিত ছিল, তাই সে এখানে জোশকে তার সঙ্গে যেতে বলে। যদিও টিনা কোনোভাবে জোশকে যেতে দিতে চাইছিল না, কিন্তু জোশের জোরের কারণে তাকে জোর করে যেতে দিতে হয়। এরপর জোশ এবং জেমি সোজা চলে যায় বেসমেন্টের কাছে, কারণ এখন পার্কিং লটে যাওয়ার এটাই একটা রাস্তা ছিল। তারা তখন কোনো মতে অনেক কষ্ট করে বেসমেন্টের দরজাটি খুলে ফেলে। এরপর সেখানকার যে ফায়ার ডোরটি ছিল সেটা তারা কোনো মতে ভেঙে পার্কিং লটে প্রবেশ করতে পারে। রায়ান এখানে জেমিকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর জেমি এবং জোশ কোনো মতে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেখানে থাকা একটি হাঙর তাদের শব্দ শুনতে পেয়ে তাদের কাছে আসতে থাকে, যেটা দেখতে পেয়ে রায়ান এবং জুলিয়েট সেখানে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। এতে হাঙরটি তাদের দিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, আর জেমি কোনো মতে সাঁতরে একটি গাড়িতে উঠে পড়ে। এরপর সে জোশকেও কোনো মতে টেনে গাড়ির উপরে উঠিয়ে নেয়। এবার এমন সময় জেমি দেখতে পায় যে তারা তাদের বাবার গাড়ির উপরেই রয়েছে। তাই জেমি তখন জোশকে বলে যে তার বাবার গাড়ির মধ্যে একটি বন্দুক আছে, যদি তারা বন্দুকটি পেয়ে যায় তাহলে এই হাঙরকে তারা সহজেই মারতে পারবে। তাই জেমি তখন সেই বন্দুকটি খুঁজতে শুরু করে। তবে এভাবে কোনোভাবেই বন্দুকটির কাছে পৌঁছানো সম্ভব ছিল না। তাই জশ সেখানে জেমি এবং বাকিদেরকে হাঙরটিকে ডিস্ট্র্যাক্ট করতে বলে, আর সে সাহস করে পানির মধ্যে নেমে যায়। আর সে কোনো মতে কারের ভেতর থেকে বন্দুকটিকে বের করার চেষ্টা করতে থাকে। তবে ততক্ষণে হাঙরটি তাদের একদম কাছে চলে এসেছিল। এদিকে জশ সেখানে কয়েক সেকেন্ডের মধ্যে একটি টিজার এবং একটি শটগান বের করে ফেলে, আর জেমি তাকে কোনো মতে টেনে আবারও উপরে নিয়ে আসে। এরপর জোশ সেখানে তার বন্দুকটি রেডি করে হাঙরটিকে মারতেই যাচ্ছিল। তবে যখনই সে শুট করে তখন সেটা হাঙরের গায়ে লাগে না, আর বন্দুকের পাওয়ারের কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, যার ফলে হাঙরটি তার দিকে ধেয়ে আসে। তবে জোশ সেখানে একদমই ভয় পাচ্ছিল না। সে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক সে হাঙরটিকে মারবে। এরপর হাঙরটি যখনই হাঁ করে জোশের উপর হামলা করতে যায়, তখনই জোশ বন্দুকটিকে হাঙরের গলার মধ্যে দিয়ে শুট করে দেয়, যার ফলে হাঙরটি সেখানে সঙ্গে সঙ্গেই মারা যায়। অন্যদিকে মর্গান এবং লিলি চেষ্টা করছিল এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা বের করার, কিন্তু তাদের বের হওয়ার রাস্তাটি পুরোপুরিভাবে ব্লক হয়েছিল। তো এমন সময় আবার মর্গান সেখানে অনেক বড় একটি ব্যাটারি দেখতে পায়, যেটা কিনা সচল ছিল। এরপর সে পেছনে তাকিয়ে দেখতে পায় তাদের পেছনে একটি পাওয়ার ডিস্ট্রিবিউশন বক্স রয়েছে, যেটা তাদের একদম কাছেই আছে। তাই এগুলোর মাধ্যমে সে এখন এমন একটি বোম তৈরি করতে চাইছিল যেটার বিস্ফোরণে এখানকার রাস্তাটি খুলে যাবে। এরপর মর্গান এবং লিলি ব্যাটারিটিকে কোনো মতে গাড়ির সঙ্গে সেট করে দিয়ে সেখানকার একটি টুইং কেবলকে ডিস্ট্রিবিউশন বক্সের কাছে নিয়ে যায় এবং সেটাকে সেখানে কানেক্ট করে দেয়। এদিকে দেখা যায় জশ এবং জেমি বাকি দুজনকে সঙ্গে নিয়ে ফিরে আসতে পেরেছে। আর নিজের আপন মানুষকে বেঁচে ফিরতে দেখে টিনা এবং টম দুজনেই অনেক খুশি হয়ে যায়। এদিকে মর্গান এখানে বিস্ফোরণটি করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে আবারও কিছুক্ষণের জন্য ভূমিকম্প হয়। আর এই ভূমিকম্পের ফলে দেখা যায় যেই হাঙরটি হুকের সঙ্গে আটকে ছিল সে ছাড়া পেয়ে যায়। এটা দেখতে পেয়ে জোশ তখন চিৎকার করে সবাইকে দূরে সরে যেতে বলে। মর্গান তখন সেখানকার পাওয়ার ডিস্ট্রিবিউশন বক্সটিকে অন করে দেয়, আর হাঙরটি সেখানে পৌঁছানোর মাত্র কয়েক সেকেন্ড আগে মর্গান এবং বাকি সবাই একটি উঁচু জায়গাতে চলে যেতে পারে। কিন্তু হাঙরটি ততক্ষণে জোশের একদম কাছে চলে এসেছিল। জোশ তখন কোনো কিছু চিন্তা না করে তাকে গুলি করতেই যাচ্ছিল, কিন্তু এখন তার বন্দুকের সমস্ত গুলি শেষ হয়ে গিয়েছে। তাই জোশ আর কোনো উপায় না পেয়ে সেখানকার একটি পাইপে উঠে যায়, আর সে কোনো মতে সেখানে ঝুলে থাকে। জোশ এখন এমন একটি পরিস্থিতিতে ছিল যে হাঙরটি একবার জাম করলেই তাকে খেয়ে ফেলতে পারবে। এতে টিনা এবং বাকি সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে এমন সময় জোশের তার টিজারটির কথা মনে পড়ে যায়। জোশ তখন দ্রুত টিজারটি বের করে অন করে দেয়। এতে করে দেখা যায় টিজারের ভেতর থেকে দুটো পিন বেরিয়ে আসছে, আর হাঙরটি যখনই জাম করে জোশের উপর হামলা করতে যায় তখনই সেই পিনগুলো হাঙরটির শরীরে ঢুকে যায়। ফলে হাঙরটি অনেক পাওয়ারফুল ভোল্টেজে ইলেকট্রনিক শক খেতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই হাঙরটি সেখানে মারা যায়। এদিকে ততক্ষণে সেই বোমটিও ব্লাস্ট হয়ে যায়, আর এতে করে মলে যে ব্লক হয়ে যাওয়ার রাস্তাটি ছিল সেটা এবার খুব সুন্দরভাবে খুলে যায়। সবাই তখন এক এক করে সেই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে। ফাইনালি তারা এই মৃত্যুর ফাঁদ থেকে বের হতে পেরেছে। কিন্তু তারা সামনে তাকিয়ে দেখতে পায় যে এই ভয়ানক সুনামি সবকিছুকে ধ্বংস করে দিয়েছে।
তারপরও যেহেতু তারা শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছে, তাই তারা অনেক খুশি ছিল। আর এখন এখানে জেমির সঙ্গে তার বাবার সম্পর্ক একদম ঠিক হয়ে যায়। এমনকি এতদিন পর টিনা এবং জোশও এক হয়ে যায়। মর্গানও এখানে তার জীবনের এক নতুন ভালোবাসাকে খুঁজে পায়। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।